আকর্ষ বিকর্ষ অধ্যায়ের থিওরিক্যাল আলোচনার পর আজকে আমরা ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে একটা আলোচনা করব। তো আমরা বিগত লেকচারে আমাদের যে সূত্রগুলো প্রতিপাদন করেছি সেই সূত্রগুলো ব্যবহার করে এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এর মধ্যে আমরা ফার্স্টে যে অঙ্কটা করবো সেটা হলো উদাহরণ 7। আমি আবু ইসাকের বই থেকে অঙ্কগুলো করতেছি। তাহলে বলা আছে পৃথিবী পৃষ্ঠে একটি লোকের ওজন 160 পাউন্ড ওয়েট। পৃথিবীর ভর চন্দ্রের ভর অপেক্ষা 81 গুণ বেশি হইলে চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন কত হইবে বাহির করো। পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল এবং চন্দ্রের ব্যাসার্ধ 1000 মাইল। তাহলে আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। এখানে প্রশ্নের মধ্যে কী কী বলেছিল পৃথিবীর পৃষ্ঠে একটা লোকের ওজন। তাহলে আমরা ধরে নিলাম পৃথিবীর পৃষ্ঠে লোকের ওজনটা, এখানে হলো আমাদের গিভেন ডাটাগুলো কী কী দেওয়া আছে। যেহেতু পৃথিবী পৃষ্ঠে ওজন, তাহলে আমরা ধরলাম এটা WE, এই দ্বারা আমি বুঝাচ্ছি আর্থ। আমরা একটা সূত্র শিখছিলাম W1/W2, এরকম আমরা এটাকে আর্থের মাধ্যমে রূপান্তর করতেছি। তাহলে এখানে দেওয়া ছিল আমাদের 160 পাউন্ড ওয়েট। পৃথিবীর ভর চন্দ্রের ভর অপেক্ষা 81 গুণ বেশি। তাহলে আমরা চন্দ্রের ভরটাকে ধরে নিই M, এটা M দিলাম, মুন। চন্দ্রের ভর ধরে নিলাম আমরা M, তাহলে পৃথিবীর ভর কত হবে ME, ই দ্বারা আর্থ, M দ্বারা মুন। এটা বলা হচ্ছে 81 গুণ বেশি, তাহলে 81 M। আমাদের চাঁদের যে ভর, সেই চাঁদের ভর যেতে পৃথিবীর ভর 81 গুণ বেশি। চন্দ্রপৃষ্ঠে লোকের ওজন কত? তাহলে চন্দ্রপৃষ্ঠে লোকের ওজন কত এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে আমার আরও একটু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল, চন্দ্রের ব্যাসার্ধ 1000 মাইল। তাহলে এই হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, যেটা বলা আছে 4000 মাইল। আরেকটা হলো আমাদের চাঁদের ব্যাসার্ধ, যেটা বলা আছে 1000 মাইল। তাহলে আমরা যে সূত্রটা শিখছিলাম, সূত্রটা কী ছিল? আমাদের সূত্রটা ছিল সেটা উদাহরণ 7, WE/WM সমান ME/MM ইন্টু RM/RE হোল স্কোয়ার। যদি আমরা সূত্রটা শিখছিলাম W1/W2 সমান M1/M2 ইন্টু R2/R1 হোল স্কোয়ার, এটা জাস্ট আমরা 1 আর 2 এর জায়গায় আর্থ এবং মুনের মাধ্যমে কনভার্ট করে নিচ্ছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন জাস্ট আমরা একটু ডাটাগুলো বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা ইজিলি 3-4 লাইনের মধ্যে হয়ে যাবে। WE এর মান দেওয়া আছে আমাদের 160, WM হলো আমাদের রিকোয়ার্ড জিনিস, ME এটা হলো 81 M, MM এটা হলো জাস্ট M, RM 1000, RE 4000 স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন আমরা জাস্ট একটু যদি ক্যালকুলেশনে চলে আসি, এখান থেকে M আর M কাটা যাচ্ছে, এখান থেকে আমরা 3টা শূন্য অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারি। আমাদের এখানে থাকে 160 WM সমান 81, আর এটা জাস্ট 4 হয়ে যাবে 16। তাহলে আমাদের লাগবে হলো WM। তাহলে WM সমান আমরা কি লিখতে পারি 160 × 16 ডিভাইড বাই 81। এখানে আমরা জাস্ট একটু ক্যালকুলেটরের মাধ্যমে এটা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের মানটা আসবে কত 160 × 16, তাহলে পরে আসতেছে 160 × 16 ডিভাইড বাই নিচে আছে 81। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম 31.6। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 31.6 পাউন্ড ওয়েট। এটা আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। উদাহরণ 7-এর পর আমরা এখন করব উদাহরণ 10 নম্বর। প্রশ্নটা একটু আগে খেয়াল করি। বলা হচ্ছে ভূপৃষ্ঠ হইতে কত উচ্চে গেলে সেখানকার অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মানের 1% হইবে। পৃথিবীকে 6.38 × 10⁸ সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক মনে করতে বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা তাহলে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এই অঙ্কটা করার জন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করবো সেটা হচ্ছে, আমরা গতকালকে যে ফর্মুলাটা বের করে রেখেছিলাম অনেকগুলো, তার মধ্যে এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম যে H উচ্চতায় G এর মান। তাহলে H উচ্চতায় G এর মানের জন্য আমরা এই ফর্মুলাটা বের করেছিলাম। আমরা সরাসরি এই ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করি। তাহলে উদাহরণ 10, উদাহরণ 10-এর জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটাকে লিখে ফেলি। আমরা লিখতে পারবো G প্রাইম সমান R × R + H G।
এটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে সেই উচ্চতা, আর এটা হলো আমাদের নর্মাল অভিকর্ষী ত্বরণ জি। আর আমাদের যে গিভেন ডাটা ছিল সেই গিভেন ডাটার মধ্যে কী কী দেওয়া ছিল, পৃথিবীকে 6.3 × 10⁸ সেন্টিমিটার ব্যাসার্ধে গোলক মনে করতে বলা হয়েছিল, অর্থাৎ এই আর এর মানটা দেওয়া ছিল, এই আর এর মানটা দেওয়া ছিল কত 6.38 × 10⁸ সেন্টিমিটার। এখান থেকে আমাকে যেটা বাইর করতে হবে সেটা বলা হয়েছে ভবিষ্যতে কত উচ্চতায় গেলে, তার মানে এইচ এর মানটা বের করতে হবে, এইচ এর মান কত সেটা আমরা বের করবো। আর বলা হয়েছে এই যে আমরা এইচ উচ্চতায় গেলাম, অর্থাৎ এটা যদি আমাদের সেই পৃথিবীটা হয়, এটা হলো তার আর এর মান, এখান থেকে আরও আমরা এইচ উচ্চতায় আসলাম, এইখানে যে জি এর মান, সেই জি এর মানটাকে আমরা জি প্রাইম ধরেছিলাম, তাহলে এখানে জি প্রাইমের মানটা বলা আছে 1%, অর্থাৎ 100/1 এরকম জি এর 1/100, তাহলে এটাকে আমরা লিখে ফেলতে পারি g/100। এখন আমরা জাস্ট সূত্রের মানগুলো বসাই দিলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এখানে লিখতে পারবো আমরা g/100, জাস্ট জি প্রাইমের জায়গায় মানটা বসাই দিয়েছি। এখান থেকে আমরা এখানে আমাদের r/r+h² × g, এই জি আর এই জি আমাদের কাটা চলে যাচ্ছে, এই স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/10। এখানে ছিল r/r+h, যদি আমরা আর গ্রহণ করি তাহলে আসবে 10r = r+h, জাস্ট এটা স্থানান্তর করলে এই পাশে নিয়ে আসলে আমরা পাবো 10r - r = h, অর্থাৎ h = 9r, 9 × r এর মান আমাদের যেটা দেওয়া ছিল আমরা সেই মানটা জাস্ট এখন বসাই দিলে হচ্ছে 6.38 × 10⁸। তাহলে এখান থেকে আমরা সেই মানটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন কি বলতে চাই, আমাদের ক্যালকুলেশন আসবে 9 × 6.38 × 10⁸, 57.42 × 10⁸ সেন্টিমিটার। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। উদাহরণ 10-এর পর আমরা এখন করতে যাচ্ছি উদাহরণ 11। দেখি এখানে কী বলা আছে, সূর্য হইতে পৃথিবীর দূরত্ব এত সেন্টিমিটার, জি এর একটা মান দেওয়া আছে, হইলে সূর্যের ভর নির্ণয় করো। এখানে বলা আছে 365 দিন 1 বছর ধরে এলো, অর্থাৎ এই যে সূর্য হইতে পৃথিবীর যে দূরত্ব, পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, সেই ঘুরে আসতে তার সময় লিখতেছে 365 দিন, সেই টাইমটা আমার এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটা এখন সমাধান করার চেষ্টা করি। এখন আমরা করতেছি উদাহরণ 11। তাহলে আমরা মহাকর্ষীয় সূত্র জানি F = g/m/r², এটা আমরা আগে থেকে জানি। আর আমাদের গিভেন ডাটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো এখন। আর এখানে আমাদের আরেকটা যে ফর্মুলা লিখবো সেটা হলো, যেহেতু আমরা এখানে একটা চিত্র, এটা হলো আমাদের সেই সূর্যটা, এখানে তার কক্ষপথে পৃথিবী যেহেতু ঘুরতেছে, ঘুরে আসতে সময় লাগতেছে 365 দিন, তার পরিভ্রমণকাল হলো 365 দিন। তাহলে সেই যেহেতু ঘুরতেছে, তার ঘূর্ণনের জন্য তার একটা কেন্দ্রমুখী বল থাকবে। আমরা সেই কেন্দ্রমুখী বল FC এটাকে ধরলাম m⍵²r, যেহেতু সে ঘুরতেছে সেই জন্য আমরা রৈখিক বেগ না নিয়ে কৌণিক বেগ নিয়েছি। এখানে দুটো অবশ্যই সমান না হলে সে ঘুরতে পারতো না, তার কক্ষপথ থেকে ছিটকে যেত। তাহলে বাই কন্ডিশন এখানে আমরা লিখতে পারি, বা আমরা এখানে লিখতে পারবো প্রশ্ন মতে, এটা আমরা ডিফল্ট অপশন হিসেবে লিখতে পারি। এটা চলে আসবে F = FC। তাহলে এখানে মানগুলো বসাই দিচ্ছি জাস্ট gm/r², m⍵²r। এখানে একটু ধারণা আগে পাল্টে নাকি আগে ধারণাটা ভাঙিয়ে দিই। এখানে আমরা কিন্তু যখন সূত্রটা প্রতিপাদন করছিলাম, এই এমটা ছিল ক্যাপিটাল M পৃথিবী, কারণ তখন পৃথিবীকে কেন্দ্র করে কোনো একটা বস্তুকণা জন্য আমরা বের করছিলাম। এখন কিন্তু আমাদের সেন্টার টার্মিনালে আছে সূর্য, তাহলে এখানে বড় হাতের দ্বারা কিন্তু আমরা সূর্যের ভরটা বোঝাচ্ছি, ছোট হাতের দ্বারা আমরা পৃথিবীর ভরটা বোঝাচ্ছি। সেই জন্য এখানে আবার আপনার ছোট হাতের দ্বারা পৃথিবীটি বোঝাচ্ছে, যেহেতু পৃথিবী ঘুরতেছে, এটা পৃথিবীর ঘূর্ণনের জন্য। তাহলে এখন আমরা এই M আর এই M বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এইখানে যে Mটা থাকবে এটা হলো সূর্যের ভর, এটি আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা আসলে যেটা বের করব M, সেটা লিখতে পারবো ω²r³ / g। এখন এই যে এই ওমেগাটাকে আমাদের আরেকটু ভাঙাইতে হবে। ওমেগাটিকে আমরা জানি 2π/t² r³ / g।
আমরা এখানে চলে আসি স্থান সংকুলন না হওয়াতে। তাহলে এখানে আমাদের ছিল m সমান, এটাকে আমরা লিখে ফেলতে পারি 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি টি স্কোয়ার। এখন আমাদের যে ডাটাগুলো ছিল সেই সব ডাটাগুলো সব দেওয়াই আছে, আমরা জাস্ট মানগুলো বসাই দিই। এখানে আসবে 4 পাই স্কোয়ার আর এমন আমাদের দেওয়া ছিল 1.49 ইন্টু 10⁻13। এখানে ছিল আমাদের কিউব, যের মান তো আমরা অটোমেটিক্যালি জানি 6.66 ইন্টু 10⁻8। আর টি এর মান বলা ছিল 365 দিন, তাহলে এই হলো আমাদের 365 দিন। এখন এটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে আগে আমাদের নিতে হবে দিন থেকে ঘন্টা, তারপর নিতে হবে ঘন্টা থেকে মিনিট, তারপর নিতে হবে মিনিট থেকে সেকেন্ড। এই লিখে দিলেই আমাদের অঙ্কটা এখন হয়ে যাবে। জাস্ট এটা আমাদের এখন ক্যালকুলেটারে সমাধান করব, সমাধান করলে আমরা মানটা পেয়ে যাব। সো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে একটা মানটা আউট করার চেষ্টা করি। কত আসে? 4 পাই স্কোয়ার ইন্টু 1.49 ইন্টু 10⁻13। এটা ছিল আমাদের উপরের ডাটা, কিউব ছিল কিউব। এবার আমরা নিচে ডাটাটা বসাই। এখানে কত ছিল 6.66 ইন্টু 10⁻8 ইন্টু আমাদের আরও ছিল 365 ইন্টু, আমি এই অংশটুকুকে একেবারে লিখে ফেলতে পারি 86,400। আমরা জানি একদিনে 86,400 সেকেন্ড, তোমরা গুণ করলেও সেটা বের হবে। তাহলে আমি লিখে দিলাম 86,400। ফাইনালি আমার ছিল একটা স্কোয়ার, তাহলে এটার উপর আমরা দেবো স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের অ্যান্সারটা আসছে কত দেখো, 19.71। তাহলে 19.71 ইন্টু 10⁻32 গ্রাম। তাহলে এখান থেকে আমরা সূর্যের ভর পেয়ে গেলাম 19.716 ইন্টু 10⁻32 গ্রাম। এটা হলো আমার এই অঙ্কের অ্যান্সার। 11 পর আমরা এখন করব উদাহরণ 20। আমি আসলে এমন অঙ্কগুলো বেছে নিচ্ছি যে অঙ্কগুলো করতে আমাদের সমস্যা হতে পারে। এছাড়া আমি যে অঙ্কগুলো স্কিপ করতেছি আশা করি তোমরা ম্যাক্সিমাম ওই অঙ্কগুলো পারবে, আর না পারলে তো আমাদের পাশে সমস্যার সমাধান করার জন্য তোমরা বাই ডিফল্ট অনুযায়ী করতে থাকো। দেখো উদাহরণ 20, এটা কি বলতেছে? একটা মিনারের শীর্ষদেশ হইতে একটা বন্দুকের গুলিকে আনুভূমিকভাবে 500 ফুট বেগে ছোড়া হইল এবং 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করিল। মিনারের উচ্চতা এবং মিনারের পাদদেশ হইতে যে স্থানে গুলি ভূমি স্পর্শ করে ভর দূরত্ব বাহির করো। তাহলে এই অঙ্কটা কীভাবে সমাধান করা যেতে পারে আমরা সেটা নিয়ে একটু কাজ করি। এখানে আমরা আগে অঙ্কটা বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম এটা হলো আমাদের সেই মিনার, যে মিনার থেকে গুলিটা ছোড়া হয়েছে। বলেছে একটা মিনারের শীর্ষদেশ হইতে একটা বন্দুকের গুলিকে আনুভূমিকভাবে, তাহলে আনুভূমিক বলতে আমরা বলতেছি ভূমির সমান্তরাল। তাহলে ভূমির সমান্তরালে একটা বস্তুকে 500 ফুট পার সেকেন্ড বেগে, তাহলে এখানে তাকে যে বেগটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো 500 ফুট পার সেকেন্ড। তাহলে 500 ফুট পার সেকেন্ড বেগে ছোড়া হইলো ও 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করলো। তাহলে এখানে আমাদের আনুভূমিক বরাবর বেগ দেওয়া আছে vx, এটা হলো 500 ফিট পার সেকেন্ড। আর একটা টাইম দেওয়া আছে সেটা হলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর সে ভূমি স্পর্শ করে। মিনারের উচ্চতা, তাহলে আমাদের কতটুকু উচ্চতায় ছিল মিনারটা সেই উচ্চতাটা বের করতে হবে, হাইট। আর বলা হচ্ছে মিনারের পাদদেশ হইতে যে স্থানে গুলি ছড়ে, তাহলে গুলিটা যদি আমরা এইভাবে করি তাহলে গুলি কিন্তু এইভাবে যাবে না, সে এরকমভাবে একটা রাস্তা তৈরি করবে। তাহলে সেই যে মিনারের পাদদেশ এখান থেকে কতটুকু দূরে যায় পড়ছে এই দূরত্বটা আমরা ধরে নিলাম এক্স, এই এক্সটাকে বের করতে হবে। এইচ এবং এক্স এই দুটো আমাদের কাছে চাওয়া হয়েছে, মিনারের উচ্চতা এবং মিনারের পাদদেশ হইতে যে স্থানে গুলি ভূমি স্পর্শ করে উহার দূরত্ব বাহির করো। তাহলে আমরা জানি আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, আনুভূমিক বরাবর সে সবসময় একটা স্টেপ সমবেগ নিয়ে চলে। সেক্ষেত্রে যেহেতু আমাদের টাইমটা দেওয়া আছে আমরা সরাসরি করে ফেলতে পারি যে সে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরাও করতেছি উদাহরণ 20, আনুভূমিক সরণ। আনুভূমিক সরণ এক্স, এটা হবে ভিটি। আমাদের সমবেগের ফর্মুলাটা ব্যবহার করলাম এখানে এস ইকুয়াল ভিটি, সেই মোট ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। তাহলে ভিএক্স হলো আমাদের 500, টির মান বলা ছিল 2, তাহলে আমরা পাই যাব 1000 ফিট, অর্থাৎ
আমাদের যে নিক্ষেপণ বিন্দু বা মিনারের যে পাদদেশ হতে সে 1000 ফিট দূরত্বে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেখানে সে ভূমিটাকে স্পর্শ করবে। এবং আমাদের দরকার ছিল মিনারের উচ্চতা। ধরি মিনারের উচ্চতা h। তাহলে আমরা কিন্তু বলেছিলাম সূত্র প্রতিপাদনের সময় কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তার আদিবেগ 0 হবে যদি না তাকে বেগ দিয়ে দেওয়া হয়। এখানে যদিও একটা বেগ দিয়ে দেওয়া হয়েছে 500, সেটা দেওয়া হয়েছে আনুভূমিক বরাবর, তাকে কিন্তু উলম্ব বরাবর কোনো বেগ দেওয়া হয়নি। তাহলে এই ক্ষেত্রে তার উলম্ব বরাবর যে বেগ, সেই উলম্ব বেগের মান হবে 0। তাহলে আমরা এই উলম্ব বেগের মান 0 ধরে কাজটা করে ফেলতে পারি। h ইকুয়াল ut প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু এখানে আমরা উলম্ব বেগের মান 0 বসাবো, আদিবেগের মান, সেক্ষেত্রে আমরা মানটা পেয়ে যাব হাফ ইন্টু, আমরা কাজ করতেছি এফ পিস একক নিয়ে, তাহলে এফ পিস একক জি এর মান কত? 32। তাহলে আমরা বলছিলাম 32, আর সময়ের মান তো আমাদের দেওয়াই ছিল 2 সেকেন্ড। এই যে সময়টা দেওয়া ছিল 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে কিন্তু সে আনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব 2 সেকেন্ডে অতিক্রম করবে। এখানে সে এক্সটার্নাল কোনো টাইম পাবে না। তাহলে এখানে আমাদের আসবে 2 স্কোয়ার। তাহলে এটাকে কাটাকাটি করলে 16, এখানে আসবে 4, আর আমরা খুলে ফেলবো 4 16 64 ফিট। তাহলে দেবে h ইকুয়াল টু 64 ফিট। আমরা পেয়ে যাবো মিনারের উচ্চতা। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। উদাহরণ 20-এর পর আমরা এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 26। অঙ্কটা দেখে বলা হচ্ছে, একবার করে নিই। অভিকর্ষের প্রভাবে পতনশীল একটা বস্তু কোনো নির্দিষ্ট সেকেন্ডে, একটা নির্দিষ্ট সেকেন্ডে বলা আছে, অর্থাৎ তম সেকেন্ড হবে, কিন্তু সেই তম সেকেন্ডটা কত সেটা বলা নাই। সে 48 ফুট দূরত্ব অতিক্রম করে, পরবর্তী সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে নির্দিষ্ট সেকেন্ড, এই নির্দিষ্ট সেকেন্ডটা আমরা আগে ক্যালকুলেশন করে বাইর করবো। তার পরবর্তী যে সেকেন্ড, অর্থাৎ এটা যদি 5 হয় তাহলে ষষ্ঠ সেকেন্ড, এটা যদি 10 হয় তাহলে 11তম সেকেন্ড, ওই সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। এটা হচ্ছে উদাহরণ 26। উদাহরণ 26 জাস্ট বলা ছিল সে একটা তম সেকেন্ডে 48 ফিট দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা তম সেকেন্ডের সূত্র হতে পাই HTH সমান U প্লাস হাফ জি 2t minus 1। এটা আমাদের তম সেকেন্ডের সূত্র, নিশ্চিত আমাদের মনে আছে এটা গতির অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। তাহলে আমাদের সেই তম সেকেন্ডের দূরত্বটা দেওয়া আছে, আমরা তম সেকেন্ডের দূরত্বটা এখানে অ্যাপ্লাই করতে পারি। কত দেওয়া ছিল? 48। যেহেতু বস্তুটা অভিকর্ষের প্রভাবে পড়তেছে, অর্থাৎ উপর থেকে পড়তেছে, তার আদিবেগ কত হবে? 0 হাফ, এটা আমরা তো এই 48 এটা দেওয়া ছিল আমাদের ফিটে, তাহলে এই যে এর মান আসবে 32, আর এখানে ছিল 2t minus 1। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 16। তাহলে 16কে 16, 16 মানে 32, 3 16 48, এখানে মান আসবে 3। তাহলে এখান থেকে আমরা মান পাবো 3, 2t minus 1। তাহলে এটা এই পাশে আসলে হয়ে যাচ্ছে 3, আর একে 4 সমান 2t, অতএব t সমান 2 সেকেন্ড। এটা আমরা পাই গেলাম সেই নির্দিষ্ট সেকেন্ড। বলা হচ্ছিল যে এটা কোনো নির্দিষ্ট সেকেন্ডে 48 ফিট দূরত্ব অতিক্রম করে। তাহলে এই হলো সেই নির্দিষ্ট সেকেন্ড, যে সেকেন্ডে সে 48 ফিট দূরত্ব অতিক্রম করে। তারপর আমাকে চাচ্ছিল যেটা, সেটা হলো পরবর্তী সেকেন্ডে, অর্থাৎ পরবর্তী সেকেন্ড বলতে আমরা কী বুঝতেছি, এই যে সে 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছিল তার পরবর্তী সেকেন্ড, অর্থাৎ পরবর্তী সেকেন্ড, পরবর্তী সেকেন্ড হবে 2 + 1 = থার্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড। তাহলে 3তম সেকেন্ডের জন্য আমরা আবার দূরত্বটা বের করে ফেলি। এগেইন HTH সমান U প্লাস হাফ জি 2t minus 1, 0 প্লাস হাফ ইন্টু 32 ইন্টু 2 ইন্টু 3 minus 1, 16, 3 দুগুণে 6 বিয়োগ 1 5, 5 16 কত? 80। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 80 ফিট। এই যে অ্যান্সার চলে আসবে আমাদের 80 ফিট। উদাহরণ 26-এর পর আমরা এখন যে অঙ্কটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা এখন অঙ্ক করবো উদাহরণ 28। অঙ্কটা কী বলছে, ঊর্ধ্বগামী একটা বেলুন হইতে একটা প্রস্তর ছেড়ে দেওয়া হইল, অর্থাৎ বেলুনটা যাচ্ছিল উপরের দিকে, সেই বেলুন থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হইল। প্রস্তর ফেলিবার সময় বেলুনটি 200 ফুট উড়তে ছিল। যেই মুহূর্তে বেলুন থেকে পাথরটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সময় বেলুনটা ছিল 200 ফুট উপরে এবং উহা 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পৌঁছালো। তাহলে এই যে পাথরটা যেখান থেকে পড়ে গেছে সেই পাথরটা ভূমিতে পৌঁছতে সময় লাগছে 6 সেকেন্ড।
পাথরটি ছাড়িবার সময় বেলুনের বেগ কত ছিল। তাহলে ছাড়ছে পাথর, সব কিছু কাজ হচ্ছে পাথর নিয়ে, কিন্তু আমার কাছে চাইছে বেলুনের বেগ কত, এবং আরেকটা জিনিস চাইছে সেটা হলো পাথর কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করে। আচ্ছা, তাহলে এই জায়গাটা নিয়ে আমাদের ফার্স্টে কাজ করতে হবে, বেলুনের বেগ কত ছিল। এখানে একটা জিনিস আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সময় যেই বস্তু থেকে বস্তুটা বিচ্ছিন্ন হয় সেই বস্তুর বেগই ওইটার সমান বেগ থাকে, দুটোরই সমান বেগ থাকে। যেমন আমরা যখন বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, সাপোজ এটা আমরা ধরে নিলাম একটা বাস থেকে যখন আমরা নামি, যাত্রী যখন নামে, তখন বাসটা যদি সম্পূর্ণ স্থির অবস্থায় না থাকে, যদি বাসের কোনো পরিমাণ বেগ থাকে, তাহলে আমাদের কিন্তু একটু সামনের দিকে দৌড় দেওয়া লাগে। এর কারণ কি, ওই যে নিউটন সাহেব প্রথম সূত্রটা যে দিয়েছিল গতির, জড়তার সূত্র, সেই জন্য এই কাজটা করা লাগে। বাস যে বেগে গতিশীল ছিল, আমরাও সে বেগে গতিশীল ছিলাম, তো বাসের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমাদের সেই বেগটা মেনটেন করার দরকার হয়, সেই জন্য আমাদের সামনের দিকে একটা বেগে দৌড় দিতে হয়। অর্থাৎ যে মুহূর্তে বাস থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমার মধ্যে বাসের সমপরিমাণ একটা বেগ থাকে। এইখানে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা বেলুন থেকে একটা পাথরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাহলে এই বেলুনটা যেহেতু ঊর্ধ্বগামী ছিল, বেলুন যে বেগে ঊর্ধ্বগামী ছিল, পাথরটা ঠিক সেই বেগে ঊর্ধ্বগামী ছিল। তাহলে পাথরটা যদি সে বেগে ঊর্ধ্বগামী থাকে, যখন এইটা থেকে এটা নিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে সেই মুহূর্তে এই যে প্রস্তরকণাটা আমি এখানে লিখলাম পাথরটাকে, তাহলে এই পাথরকণাটা একটা বেগ থাকবে। সেই বেগটা কত হবে, বেলুনে যে বেগ ছিল সেই বেগটা থাকবে পাথরের বেগ। বেলুন কোন দিকে গতিশীল ছিল, উপরের দিকে, তাহলে পাথরটা কোন দিকে গতিশীল থাকবে, উপরের দিকে। তাহলে এইখানে পাথরটার বেগ কত, সেটা আমরা ধরে নিলাম ইউ। এইখানে পাথরের যে বেগ সেটাই হবে আমাদের বেলুনের বেগ। এই জন্যই আমরা আসলে পাথর দিয়ে বেলুনের বেগটা বের করতে পারবো, কারণ বেলুন থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে পাথরের বেগ এবং বেলুনের বেগ একই বেগ। তাহলে এইখানে কি করতেছে দেখি, পাথরে যেহেতু একটা আদি বেগ নিয়ে ছুটে গেছে, তাহলে সে একটা নিশ্চয় বেগ নিয়ে সামনে উপরে যাইতে থাকবে, যাওয়ার ফলে একটা সময় তার বেগ 0 হয়ে যাবে, তারপরে সে আবার নিচের দিকে পড়তে থাকবে। তবে ধরে নিলাম এটা হলো আমাদের সেই ভূমি। তাহলে যদিও সে এতটুকু রাস্তা অতিক্রম করে আসছে, কিন্তু আলটিমেটলি তার স্মরণ হয়েছে কতটুকু, এই যে এইটুকু, যতটুকু ভূমি থেকে চোতায় নিক্ষিপ্ত হয়েছিল। অর্থাৎ যেই মুহূর্তে বস্তুকণাটা বিচ্ছিন্ন হয়েছে, সেই মুহূর্তে ভূমি থেকে সে যতটুকু উচ্চতায় ছিল, আলটিমেটলি তার স্মরণ হচ্ছে অতটুকুই। এখন এইখান থেকে এইখানে পৌঁছাতে তার যে সময় লেগেছিল, সেই সময়ের পরিমাণ বলা ছিল কত আমাদের, 6 সেকেন্ড। এখানে মানটা দেওয়া ছিল 6 সেকেন্ড। বছর ঊর্ধ্বগামী একটা বেলুন হইতে একটা প্রস্তর ছাড়িয়ে দেওয়া হলো, প্রস্তর ফেলিবার সময় বেলুনটি 200 ফুট ঊর্ধ্বে ছিল। অর্থাৎ এইখানকার যে হাইট, এটা আমাদের দেওয়া আছে 200, তাহলে আমরা এইচটা ব্যবহার করতে পারবো 200 ফিট। উহা 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পৌঁছালো, পাথরটা ছাড়িবার সময় বেলুনের বেগ কত ছিল। তাহলে এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। উদাহরণ 28, তাহলে এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। কোন ফর্মুলা, H = UT প্লাস হাফ জি টি স্কয়ার, এই ফর্মুলার মাধ্যমে। কিন্তু এইখানে একটা কিন্তু থেকে যায়। কীরকম কিন্তু দেখি, পাথরটা এইখান থেকে এখানে আসছে, তার স্মরণ কোন দিকে, অভিকোষীয় ত্বরণ যেদিকে তাকে টানতেছে সেই দিকে, অর্থাৎ ধনাত্মক দিকে। জি এর মান কোন দিকে, নিচের দিকে, এটাও ধনাত্মক। তাহলে আমাদের এই যে উচ্চতাটা মানে স্মরণটা কোন দিকে, আগে বলে নিয়েছি এটা অভিকোষীয় ত্বরণের দিকে। কিন্তু আমাদের আদি বেগটা এই ফার্স্টে নিচের দিকে ছিল, আদি বেগ তো ইউ। এই যে ইউটা কোন দিকে কাজ করতেছিল, উপরের দিকে না নিচের দিকে, অবশ্যই উপরের দিকে, যেহেতু বেলুনটা ঊর্ধ্বগামী ছিল। সব কিছুই করতেছে নিচের দিকে, কিন্তু ইউটা কাজ করতেছে উপরের দিকে। যেহেতু এটা বিপরীত দিকে কাজ করতেছে, সেই জন্য এই ইউটাকে, আদি বেগটাকে আমরা ঋণাত্মক ধরে কাজ করব। তাহলে এখানে আমরা একটা কিছু লিখতে হবে, সেটা কি লিখব, প্রস্তর খণ্ডটি ঊর্ধ্বমুখী হওয়ায় প্রস্তরখণ্ডটি ঊর্ধ্বমুখী হওয়ায় ইউ ঋণাত্মক ধরে পাই। আচ্ছা, ইউ যদি ঋণাত্মক ধরে পাই, তাহলে কি লিখতে পারবো, H সমান -UT প্লাস হাফ জি টি স্কয়ার। আমাদের কিন্তু আর কোনো পরিবর্তন নাই, জাস্ট সামনে ইউ যেহেতু ঋণাত্মক, সামনে একটা মাইনাস চলে আসলো। এখন আমরা জাস্ট ডাটা বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। H এর মান আমরা জানি 200, - ইউ, টি এর মান আমরা জানি 6, হাফ, জি এর মান আসবে কত, এফপিএসে করতেছি তোমরা, তাই তো এফপিএসে করতেছি, জি এর মান আসবে 32, টি এর মান প্লাস 6 স্কয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসবে 16। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6u সমান 16 × 6 স্কয়ার, কত আসে, 16 × 6 স্কয়ার আসবে 576। তাহলে এই পাশে ছিল 576 - 200। আমি এটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে পার করে দিলাম।
তাহলে 576 বিয়োগ 200, তাহলে থাকতেছে কত 376। আর আমার ইউ এর সাথে আছে 6, তাহলে ভাগ 6, তাহলে আমরা আলটিমেটলি ফলাফল পাই যাচ্ছি কত, সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, কাজটা করে নাই, আমরা এই কাজটা বার করি 376 ভাগ 6, তাহলে আমরা মান পেয়ে গেলাম 62.666, তাহলে ইউ সমান 62.67 ফিট পার সেকেন্ড। এখান থেকে আমরা পেয়ে গেলাম পাথরের আদি বেগ কত ছিল, অর্থাৎ সরি পাথরের বলতে পারি আমরা যে মুহূর্তে বেলুন এবং পাথর পরস্পর বিচ্ছিন্ন হয় সেই মুহূর্তে পাথরের বেগ এবং বেলুনের বেগ একই ছিল, তাহলে পাথরের বেগ এবং বেলুনের বেগ একই কথা, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম বেলুনের বেগ। তাহলে বেলুনের বেগ ছিল 62.67 ফিট পার সেকেন্ড, যেটা আমাদের কাছে চাইছিল। প্রশ্নটি ছাড়িবার সময় বেলুনের বেগ কত ছিল, তাহলে এটা আমরা নর্মালি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমার কাছে আরেকটা জানতে চাইছে পাথরটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করিবে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এইখান থেকে পাথরটা এখানে আসছে, এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে কত 6 সেকেন্ড, তার আদি বেগের মান কত 62.67, তাহলে তো আমরা এখান থেকে ভি সমান ইউ মাইনাস এফ টি বা ভি সমান ইউ প্লাস জিটি দিয়ে করে ফেলতে পারি, বের করে দেখি আমাদের বেগের মান কত। আবার ভি সমান ইউ প্লাস জিটি, কিন্তু ওই যে আগের কথা প্রস্তরখণ্ডটির এই যে প্রস্তরখণ্ডটি ঊর্ধ্বমুখী হওয়ায় ইউ ঋণাত্মক, তাহলে এখানে মাইনাস দিলে এখন আমরা ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে মাইনাস 62.67 প্লাস 32 ইন্টু 6, তাহলে আমরা কত পাই, আমরা পাচ্ছি মাইনাস 62.67 প্লাস 32 ইন্টু 6, তাহলে কত পেয়ে গেলাম আমরা 129.33 ফুট পার সেকেন্ড। এটা হলো প্রস্তরখণ্ডটির শেষ বেগ, এটা ছিল আমাদের বেলুনের আদি বেগ। এই দুটো হলো আমাদের অ্যান্সার। উদাহরণ 28-এর পর এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 30। আমরা একটু প্রশ্নটাকে পড়ে নিই। একটা বস্তুকে 180 ফিট উঁচু একটা মিনারের চূড়া হইতে ফেলে দেওয়া হইল, একই সময় অন্য একটা বস্তুকে 60 ফুট সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কখন এবং কোথায় ভাড়া মিলিত হইবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি। আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি। আমরা ধরে নিলাম যে প্রস্তরটা একটা ছিল এখানে, একটা ছিল এখানে, অর্থাৎ এটা হলো সর্বোচ্চ বিন্দু, এটা হলো সর্বনিম্ন বিন্দু। তাহলে বলা হচ্ছে একটা বস্তুকে 180 ফিট উঁচু একটা মিনার হইতে, তাহলে এটা হলো আমাদের সেই মিনার। এখান থেকে একটা বস্তু অনেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর একটা বস্তুকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই বস্তুটা পড়তে থাকবে, এটা উপর দিকে উঠতে থাকবে। আমরা ধরে নিলাম কোনো একটা বিন্দু, এটাকে নামকরণ করলাম এ বি, একটা বিন্দু ধরে নিলাম সি। এই বিন্দুতে আসার পর একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ সে উপর থেকে আস্তে 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 এই জায়গায় এসে পৌঁছাইছে, আর সে নিচ থেকে যেতে 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 এই জায়গায় পৌঁছাইছে। আমরা ধরে নিলাম ভূমি থেকে এই দূরত্বটা হলো এক্স, ভূমি থেকে এই দূরত্বটা হলো এক্স। আমাদের টোটাল হাইটটা দেওয়া ছিল 180, এই হাইটটা হলো 180। তাহলে এই যে এসি দূরত্ব, এই এসি দূরত্বটা কত হবে, অবশ্যই 180 মাইনাস এক্স। এই অংশটুকু নিয়ে যদি আমরা এখন কাজ করতে পারি তাহলে আমাদের খুব সহজেই মানগুলো বের হয়ে যাবে, আশা করি কোনো কষ্ট হবে না। এখানে আমাদের যেটা দেওয়া ছিল একটা হলো এইচ দেওয়া ছিল 180, আর নিচ থেকে যেটাকে নিক্ষেপ করা হয়েছে তার একটা বেগ দেওয়া আছে, সেটা ছিল কত 60 ফুট পার সেকেন্ড। এগুলো হলো গিভেন ডাটা। তাহলে উপর থেকে বস্তু যখন করবে তার আদি বেগটা অবশ্যই 0, তাহলে উর্ধ্ব আমরা প্রথম বস্তুর জন্য নেই, প্রথম বস্তু ধরে, এটা প্রথম বস্তুর জন্য আমাদের নরমাল সূত্র হলো এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দিকে, সেই জন্য আমরা প্লাস নিছি। এখানে যে এইচটা হলো অতিক্রান্ত দূরত্ব, এখানে অতিক্রান্ত দূরত্ব কত 180 মাইনাস এইচ, 180 মাইনাস এক্স। আদি বেগ তো অবশ্যই 0, যেহেতু উপর থেকে পড়তেছে 0 হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা পাবো 180 মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে
রেখে দিলাম। এখন আমরা এই বস্তুটার জন্য কাজ করি, যেটা আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম। তার বেগ কত? 60। সে যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে অবশ্যই তার কী হবে? মন্দন। তাহলে তাকে মন্দনজনিত কাজটা ধরে কাজ করি। আমরা এখন কাজ করব দ্বিতীয় বস্তুর জন্য। তাহলে দ্বিতীয় বস্তুর জন্য সেম সূত্র, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এখন নিচ থেকে বস্তুটা উপর দিকে যাচ্ছে, সেই জন্য মন্দন। এখন আমাদের এইচের মান কত? আমরা ধরে নিচ্ছি সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? এক্স উচ্চতায়। যে এখানে ভূমি থেকে এক্স উচ্চতায়, অর্থাৎ সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটুকু মান কত? এক্স। অতিক্রান্ত দূরত্ব এখন হয়ে যাবে এক্স। গতিবেগের মান তো আমরা জানি, দেওয়া ছিল 60। তাহলে হলো 60t মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে হাফ জি টি স্কোয়ার, এখানে কিন্তু আমাদের 1 নং সমীকরণ হাফ জি টি স্কোয়ার আছে। তাহলে 1 নং হতে আমরা কি মানটা এখানে বসাই দিতে পারি? যদি বসাই দিই তাহলে আমাদের মানটা কী চলে আসে আমরা দেখি। তাহলে আমাদের এখানে থাকবে এক্স সমান 60t মাইনাস জি টি স্কোয়ার মান 180 মাইনাস এক্স। তাহলে 180 মাইনাস এক্স, এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান 60t মাইনাস 180 প্লাস এক্স। এই এক্স এই পাশে আসলে এক্সের এক্স বাদ চলে যাবে। তাহলে আমরা পাবো আলটিমেটলি টি সমান 180 ভাগ 60 সমান 3 সেকেন্ড। তাহলে আমরা টির মান পেয়ে গেলাম 3 সেকেন্ড। আমাদের কাছে চেয়েছিল কি? আমাদের কাছে চেয়েছিল কখন এবং কোথায় ওরা মিলিত হবে। তাহলে কখন এটা আমরা অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ 3 সেকেন্ড পর তারা মিলিত হবে। কোথায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হচ্ছে। যেমন আমরা একটা সমীকরণ দিয়ে রাখছি 1 নং, তাহলে 1 নং থেকে আমরা বের করে ফেলতে পারি। তাহলে 1 নং এর মান বসিয়ে পাই। 1 নং হতে পাই 1 নংটা কী ছিল? 180 মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার। এই যে আমরা এটা লিখছি, এটা ছিল আমাদের 1 নং। 180 মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার। এটা লিখছি 180 মাইনাস এক্স হাফ জি টি স্কোয়ার। তাহলে এই হলো আমাদের 180 মাইনাস এক্স সমান হাফ, এটা হলো 32। টির মান আমরা জানি 3 স্কোয়ার। এটা হবে 16, এটা হবে 3 3 9। আর এক্স এই পাশে গেলে আমাদের আসবে হলো এক্স সমান 180 বিয়োগ, এখানে ডাটাটা কত আসে আমরা একটু দেখি। এখানে আসবে 16 ইন্টু 9, 16 ইন্টু 9 144। তাহলে এটা থেকে আমরা 180 থেকে 180 বিয়োগ 144 আমরা পেয়ে যাব 36 ফিট। তাহলে 36 ফিট পাইলাম। এটা আমরা অবশ্যই ভূমি থেকে, কারণ আমরা ভূমি থেকে 100 উচ্চতা ধরছিলাম, অর্থাৎ ভূমি হতে 36 ফিট উচ্চতায় 3 সেকেন্ড পর। এটা হলো আমাদের অ্যান্সার, রেকর্ড অ্যান্সার। উদাহরণ 30-এর পর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদাহরণ 31। দেখো এখানে উদাহরণ 31 নম্বরটা কি বলতেছে? ভূমির সহিত আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু স্থিতিশীল অবস্থা হইতে গড়াইয়া 10 সেকেন্ডে 800 ফুট নিচে নামিয়ে আসিল। ভূমির সহিত তলটির আনতি নির্ণয় করো। আনত চেয়েছি, আনতি মানে কি? কোন? এই যে এরকম একটা সেকশন, যে এরকম একটা তল দেওয়া আছে, সাপোজ যে এরকম। তাহলে এখানে বলা হয়েছে কি ভূমির সহিত আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু স্থিতিশীল অবস্থা হইতে। তাহলে এইখানে কোনো একটা বস্তু কোনা ছিল যারা দিবে হলো 0, যেহেতু স্থিতিশীল অবস্থা। তাহলে এই বস্তু কোনাটা গড়াইয়া এখান থেকে এদিকে আসতেছে। আসার সময় সে 10 সেকেন্ডে 800 ফুট নিচে নেমে আসছে, অর্থাৎ সে এখান থেকে ধরলাম এখানে আসছে। এখানকার মাঝখানে যে দূরত্ব সেটা হলো 800 ফিট, আর এতে তার যে সময় লাগছে সেটা হলো 10 সেকেন্ড। এই যে অ্যাঙ্গেল, সে কতটুকু আনত, সেই আনতি মানটা আমাদের জানতে চাইছে। আমরা ধরে নিলাম আনতি মানটা হলো থিটা। তাহলে এখানে তোমরা হয়তো জানো যে কোনো একটা বস্তু তল বরাবর যে কার্যকর ত্বরণ সেটা হলো জি সাইন থিটা। এটা কীভাবে আসে এটা নিশ্চয়ই তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে সেটা আমি আবার যখন ভেক্টর ক্লাসটা নেব তখন আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ভেক্টর বিশ্লেষণ যখন করব তখন এটা আশা করি ক্লিয়ার হবে। এখন আপাতত আমরা জেনে রাখলাম যে তল বরাবর যে কার্যকর ত্বরণ এফ, এটা সমান আমরা লিখতে পারি জি সাইন থিটা, তল বরাবর যে ত্বরণটা কাজ করে। তাহলে এখন আমাদের সময় দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে, এই ত্বরণটা আমরা যদি বসাই দিই তাহলে আমরা মান পেয়ে যাব। আমরা করতেছি উদাহরণ 31।
তাহলে উদাহরণ 31 জন্য আমাদের সূত্রটা কী হলো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখন এসের মধ্যে আমাদের বলাই আছে 800 স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগের মান কত আসবে 0 হাফ এফের মান কত বসাবো আমরা জি সাইন থিটা, টির মান কত বলা ছিল 10 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই মানটা পাই যাব 800 সমান 10 স্কোয়ার করলে 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50, তাহলে আসবে 50 জি সাইন থিটা। তাহলে আমাদের সাইন থিটা সমান 800 ভাগ 50 ইন্টু 32, জি এর মানটা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, কত ছিল, উপরে ছিল 800, নিচে ছিল 50 ইন্টু 32, 0.5। তাহলে এখানে আমরা পাবো 0.5। তাহলে থিটা সমান সাইন ইনভার্স 0.5, তাহলে কত আসে, শিফট সাইন 30, মান পেয়ে গেলাম 30, তাহলে হলো 30 ডিগ্রি। এটি হলো আমাদের সেই আনতি অ্যান্সার। উদাহরণ 31-এর পর এখন আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করবো, যেটা হচ্ছে উদাহরণ 33। তাহলে এই অঙ্কটা আমরা একটু পড়ে নিই। কী বলা হচ্ছে, কূপের মধ্যে একটা ঢিল ছাড়িয়ে দেওয়া হইল, কূপের পানির উপরিতলকে 96 ফুট পার সেকেন্ড বেগে স্পর্শ করিল। পতনের শব্দ ঢিল ছাড়িবার 3.12 সেকেন্ড পর শোনা গেল। শব্দের বেগ বাহির করো। চাইছে কিন্তু শব্দের বেগ। আচ্ছা, আমরা আগে করার চেষ্টা করি। আগে দেখি আমাদের কী ক্রিয়াটা দেওয়া ছিল। উদাহরণ 33। তাহলে বলা ছিল কূপের মধ্যে একটা ঢিল ছেড়ে দেওয়া হলো, কূপের পানির উপরিতলকে 96 ফুট পার সেকেন্ড বেগে স্পর্শ করিল। তাহলে এটা যদি একটা আমাদের কূপ হয়, এই পর্যন্ত সাপোজ আমরা ধরে নিলাম পানি আছে, তাহলে এখান থেকে যদি একটা প্রস্তরখণ্ডকে ছেড়ে দেওয়া হয়, সে যদি এখানে এসে এটাকে স্পর্শ করে, তাহলে এই জায়গায় যে বেগ, সেই বেগটা কী বেগ হবে, নিশ্চয়ই শেষ বেগ। তাহলে বলা আছে কূপের পানির উপরিতলকে 96 ফুট বেগে স্পর্শ করে। তাহলে এখানে আমাদের যে বেগটা দেওয়া আছে সেটা হল ভি 96 ফিট পার সেকেন্ড। বলা হচ্ছে পতনের শব্দ ঢিল ছাড়িয়ে দেওয়ার 3.12 সেকেন্ড পর শোনা গেল। আচ্ছা, আমরা যখন এখান থেকে কোনো একটা পাথরখণ্ড বা কোনো কিছু ছেড়ে দেবো, তখন পাথরখণ্ডটা আগে নিচে যাবে, পানিতে পড়লে শব্দটা উৎপন্ন হবে, তারপর শব্দটা এই পর্যন্ত আসবে, তারপর এইখানে যে ব্যক্তি দাঁড়ায় ছিল তার কানের মধ্যে শব্দটা ঢুকবে। তাহলে শব্দ আগে পাথরখণ্ডটা যাবে, শব্দ উৎপন্ন হবে, শব্দ এখানে আসবে, এই টোটাল যে সম্মিলিত সময়, সেই সময়টা আমাদের বলা আছে 3.12 সেকেন্ড, অর্থাৎ মোট সময়। এটাকে আমরা বলবো মোট সময়, টি সমান 3.12 সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা আগে বের করে ফেলি যে পাথরটা এখান থেকে এখানে যাইতে কী পরিমাণ সময় সে ব্যয় করছে। এটা আমরা কীভাবে বের করে ফেলতে পারি, আমরা জানি তার যেহেতু এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তার আদিবেগ অবশ্যই 0। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস জিটি, তার ভি এর মান আমরা জানি 96, আদিবেগ 0, এটা 32 টি। তাহলে আমরা টি সমান পেয়ে গেলাম 3 সেকেন্ড। অর্থাৎ এখান থেকে একটা পাথরখণ্ডকে ছেড়ে দেওয়া হলে পাথরটা কুয়ার পানির উপরিতলকে স্পর্শ করতে যে পরিমাণ সময় নেবে সেটা হলো 3 সেকেন্ড। তাহলে শব্দ এখান থেকে এখানে আসার জন্য যে পরিমাণ সময় পাচ্ছে সেই সময়ের মান কত, আমরা মোট যে সময় আছে সেটা থেকে যদি 3 সেকেন্ড বাদ দিই তাহলে এডিশনাল সময়টা পেয়ে যাব। শব্দ এখান থেকে এখানে আসতে প্রয়োজনীয় সময়, তাহলে এখান থেকে আমরা পাবো শব্দের আসার জন্য প্রয়োজনীয় সময়, শব্দ আসার জন্য প্রয়োজনীয় সময়। এটা কি আসবে, অবশ্যই আমাদের যে 3.12 আছে এটা থেকে 3 বিয়োগ দিতে হবে, আমরা পাই যাব প্রয়োজনীয় সময়টা। অর্থাৎ শব্দ এইখান থেকে এখানে যাবে 0.12 সেকেন্ডে। এখন কথা হচ্ছে শব্দ তো অবশ্যই সমবেগে চলে, তাহলে সেই সময়টা আমরা পেয়ে গেলাম। বেগটা যদি পেয়ে যাই, বেগটা আমাদের বের করতে হবে। যদি হাইটটা আমরা পেয়ে যাই তাহলে এইচ ইকুয়াল টু ভিটি সূত্রের মাধ্যমে আমরা ভিটা বের করে ফেলতে পারবো। তাহলে এইচ আমরা এখান থেকে কীভাবে বের করবো, এইচ আমরা আবার খুব সহজে পাথরের মাধ্যমে বের করে ফেলতে পারি, কারণ পাথরের আদি বেগ জানি, শেষ বেগ জানি, আমরা ত্বরণ জানি, সব কিছুর মাধ্যমে এখান থেকে হাইটে বের করে ফেলতে পারবো।
তাহলে আমরা আবার একটা শব্দ সূত্র ব্যবহার করি এগেইন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH আমরা হাইট বাই করে ফেলবো। এখানে বলা আছে একটা 96, এটা তো 0, 2 ইন্টু 32 এই হয়ে গেল আমাদের এইচের মান। তাহলে আমরা এইচ পাই যাব 96 স্কোয়ার ডিভাইড বাই 64 এই ফর্মুলার মাধ্যমে বা এই ক্যালকুলেশন থেকে আমরা মানটা পেয়ে যাব। দেখি আমাদের মানটা কত আসে। তাহলে আমাদের এখান থেকে মানটা আসবে 96 স্কোয়ার ডিভাইড বাই 64 144। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম 144। এখন জাস্ট শব্দের জন্য এগেইন শব্দের জন্য এইচ ইকুয়াল ভিটি। তাহলে এখান থেকে আমরা ভি পাবো এইচ বাই টি। এইচের মান আমরা বের করে আসলাম 144, এই যে 144, আর টি এর মান আমরা আগে বের করে আসছি 0.12। তাহলে 0.12 144কে 0.12 দিয়ে ভাগ করে দিই, ভাগ 0.12, তাহলে আমরা পেয়ে গেলাম 1200 ফিট পার সেকেন্ড। এই হলো আমাদের সেই শব্দের বেগ। আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক বাদ দেব। যে অঙ্কগুলো বাদ দেব সেটা হচ্ছে উদাহরণ 36, এটা করার দরকার নেই। এই জাতীয় অঙ্ক আমরা সাধারণত করি না, কপিকল টাপিকল, এটা সাধারণত পরীক্ষায় আসে না। তুলযন্ত্রের অঙ্কটা বাদ দেব, 36, 37, 38 এই তিনটা অঙ্ক আমরা এই অধ্যায় থেকে বাদ দেব, উদাহরণের মধ্যে থেকে অবশ্যই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণ 39, এটা আশা করি তোমরা পারবা, এটা আমার করে দেওয়ার দরকার হবে না, আমি একবার বলে দিচ্ছি জাস্ট। এখানে জি 980 সেন্টিমিটার স্থানে একটি স্প্রিং নিক্তিতে কোনো বস্তুর ওজন পাওয়া গেল 49 গ্রাম, অর্থাৎ G1 দেওয়া আছে, W1 দেওয়া আছে, জি 940, G2 দেওয়া আছে, বস্তুটির ওজন কত W2 চেয়েছে। তাহলে আমরা জানি W1 বাই W2 সমান G1 বাই G2, বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। ফাইনালি যে অঙ্কটা করবো, উদাহরণের লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে উদাহরণ 40। একটু খেয়াল করে দেখো কী বলা আছে। বলছে পৃথিবীর চারিদিকে চন্দ্রের গড় কণিক বেগ, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে যে চাঁদ ঘুরতেছে সেই চাঁদের গড় কণিক বেগ দেওয়া আছে ওমেগা। চন্দ্রের কক্ষপথের গড় ব্যাসার্ধ বলা আছে আর, এই একটা দেওয়া আছে। কিন্তু এখন চন্দ্রের কক্ষপথের গড় ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবী থেকে সে কতটুকু দূরত্বে আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এখন ছোট হাতের আরের মাধ্যমে, ছোট হাতের আর। বলছে দেখাইতে হবে ওমেগা স্কোয়ার আর কিউব সমান জি আর স্কোয়ার, যেখানে জি হলো ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে আমরা আগে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী যে মহাকর্ষ বল আছে সেটা নিয়ে কাজ করি। আমরা করতেছি উদাহরণ 40। উদাহরণ 40, তাহলে উদাহরণ 40-এর জন্য আমরা ফার্স্টে বের করবো কি মহাকর্ষ বল, এফ সমান GMM বাই আর স্কোয়ার। যেহেতু আমরা চাঁদ এবং পৃথিবীর জন্য বাইর করতেছি, সাপোজ এটা হলো আমাদের পৃথিবী আর এখানে আছে চাঁদ, তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব সেই দূরত্বটাই বলা আছে। আর গড় ব্যাসার্ধ হচ্ছে চাঁদের কক্ষপথের গড় ব্যাসার্ধ, তাহলে চাঁদটা কত কক্ষপথ ধরে পরিভ্রমণ করছে সেই ব্যাসার্ধটা এখানে দেওয়া আছে। সেজন্য আমরা চাঁদের জন্য আগে তার আকর্ষণ বলটা বের করলাম। এখন চাঁদ যেহেতু ঘুরতেছে তার একটা কৌণিক বেগ অবশ্যই আছে, তাহলে চাঁদের যেই কৌণিক বেগ আছে তার জন্য তার যে কেন্দ্রমুখী বল সেটা ধরে নিলাম আমরা FC। চাঁদের কৌণিক বল বা কেন্দ্রমুখী বল সেটা হবে আমাদের M ওমেগা স্কোয়ার আর, এবং আমরা জানি F সমান FC না হলে সে ঘুরতে পারে না, ঘোরার শর্তই হলো আমাদের F সমান FC হতে হবে, না হলে সে তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো GMM বাই স্কোয়ার সমান M ওমেগা স্কোয়ার আর। আমরা M কাটা দিতে পারি, তাহলে আমরা আসলে যেটা পাবো এখান থেকে লিখতে পারবো GM সমান ওমেগা স্কোয়ার আর কিউব। আমরা কিন্তু অভিকর্ষীয় ত্বরণ বের করার একটা ফর্মুলা খুব সহজে জানি পৃথিবী পৃষ্ঠের জন্য। তাহলে পৃথিবী পৃষ্ঠের G সমান GM বাই আর স্কোয়ার। যেহেতু এখানে পৃথিবীর ব্যাসার্ধ ছোট আর দেওয়া আছে সেই জন্য আমি পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ বের করার জন্য G আর স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি G আর স্কোয়ার সমান GM। তাহলে 1 নং আমি GM এর মানটা বসাই দিই, তাহলে আমরা কি পাবো এখানে জাস্ট এই যে GM, এই GM এর মানটা এই জায়গায় GM এ বসাই দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব G আর স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার আর কিউব, যেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল।
এটি আমাদের কাছে জানতে ছিল ওমেগা স্কোয়ার আর কিউব সমান জি আর স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল জি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আর কিউব প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে, যে অনুশীলনী থেকে আমাদের আসলে কোন অঙ্কগুলো করতে হবে বা কোনটা করতে হবে না। এখানে আমরা দেখতেছি অনুশীলনী থেকে অনুশীলনী 9 নাম্বার খবি অর্থে অবশ্যই খবি যে সমস্যাবলী আছে, এটা পেজ নাম্বার হলো 273 পেজের 9 নাম্বার 10 নাম্বার এই দুটো অঙ্ক করতে হবে। তার পরবর্তী যে পেজ সেই পেজ থেকে করতে হবে 19 নাম্বার, তারপরে করতে হবে এখান থেকে 35 নাম্বার 38 নাম্বার 35 38, তারপর যেটা করতে হবে 43 নাম্বার অনুশীলনীর 43 নাম্বার, এবং লাস্টে যে অঙ্কটা আছে সেটা হলো 54 নাম্বার। এই দুটো অঙ্ক হবে আমাদের ক্যাপলারের যে সূত্র ছিল সেই ক্যাপলারের সূত্র ব্যবহার করি, যে আমাদের এই সূত্রটাই T1/T2 হোল স্কয়ার সমান R1/R2 হোল কিউব। আমরা এইভাবে একটা সূত্র প্রতিপাদন করছিলাম, সেই সূত্র ব্যবহার করলে এই অঙ্কটা হয়ে যাবে খুব সহজেই। আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তারপর এখান থেকে যে অঙ্কটা সমস্যা হতে পারে সেই অঙ্কটা আমি তোমাদের এখনই করে দিচ্ছি, সেটা হচ্ছে 19 নম্বর। 19 নম্বর প্রশ্নটা একটু পরে দেখো কী বলা আছে। বলছে পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হইলে ভূপৃষ্ঠের একটি বস্তু মহাশূন্যের দিকে উধাও হইবার উপক্রম হইবে। কী বলা হচ্ছে, পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হইলে ভূপৃষ্ঠের একটি বস্তু মহাশূন্যের দিকে উধাও হইবার উপক্রম হইবে। তাহলে ভূপৃষ্ঠের দিকে উধাও হইবার উপক্রম হবে কখন? যখন সে ওজনহীন অনুভব করবে, তার যখন কোনো ওজন থাকবে না, যখন তাকে কেউ টানবে না, তখন সে কোনো আকর্ষণ বল অনুভব করবে না, অর্থাৎ সে ছিটকে চলে যাবে। তাহলে আমরা এরকম একটা কন্ডিশনের জন্য একটা সূত্র বের করছিলাম, মনে পড়ে কি দেখো, ভি সমান √G/r। আমরা এরকম একটা সূত্র বের করছিলাম ওজনহীনতার শর্ত থেকে। তাহলে এটা ছিল আমাদের রৈখিক বেগের জন্য। আমরা কৌণিক বেগের জন্য যদি রূপান্তর করি কি লিখতে পারবো, ভি সমান ওমেগা আর, আমরা জানি ভি সমান ওমেগা আর। এখানে লিখতে পারবো আমরা ওমেগা আর সমান, এখানে আর আসবে, তাহলে √G/r। তাহলে এখান থেকে আমরা যদি সূত্রটাকে বানাই এরকম একটা সূত্র আসবে, ওমেগা সমান √G/r। তাহলে এখানে আমরা মানগুলো একটু বসিয়ে দিই। এটা ধরে নিলাম ওমেগা 1, তাহলে ওমেগা 1-এর মান কত আসে, √G এর মান তোমরা জানি 9.8, আর এর মান কত 6400। এখানে কোনো ডাটা দেওয়া আছে, এখানে কোনো ডাটা দেওয়া নাই, তার মানে আমরা যেটা জানি গড় মান সেটা ব্যবহার করলে হচ্ছে। তাহলে 6400 কিলোমিটার থেকে আমরা মিটার নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো। আর নর্মালি পৃথিবীর যেই কৌণিক বেগ সেটা আমরা জানি কি, ওমেগা সমান 2π/t। তাহলে নর্মালি এটার যে ঘূর্ণন বেগ সেটা হলো 2π/t। তাহলে আমরা এই 2π এর মান তো জানি, টি এর মান কত, পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 6400 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা আরেকটা মান পাবো, এটাকে ধরলাম আমরা ওমেগা 2। তাহলে আমরা এই দুটা মান আগে বের করে রাখি। তাহলে আমাদের একটা মান আসতেছে √9.8 /6400। একেবারে আমি 1000 নিয়ে গেলাম। তাহলে মানটা আসতেছে কত, 0.001237 আমি কয়েকটা গন্ডেলই হচ্ছে, সমস্যা নেই। তারপরে আমাদের আরেকটা মান আসতেছে কত, 2π /86400। তাহলে আমরা এই মানটা পাচ্ছি কত, 0.000772 এরকম একটা মান পাচ্ছি। এখন যদি জাস্ট আমরা একটাকে একটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে। ওমেগা 1 ভাগ ওমেগা 2 যদি আমরা করি তাহলে আমরা পাবো 0.001237 0.00007272। তাহলে আমরা এখন কী করতেছি, 0.001237 ভাগ অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা, সরি আর বসানোতে বারবার একটু ভুল হচ্ছে, আমি এই জন্য দুঃখিত। 0.001237 ভাগ কত আসতেছে আমাদের, 0.000072। তাহলে আমরা মান পেয়ে গেলাম কত, 17.012।
অর্থাৎ প্রায় 17 গুণ বর্তমান যে বেগ ছিল সেই বেগের প্রায় 17 গুণ হলে এটা মহাশূন্য দিকে ছিটকে পড়বে। তাহলে আমরা লিখতে পারবো কি, আমাদের চেষ্টা মহাশূন্য দিকে পৃথিবীর কৌণিক বেগ বর্তমানে কত গুণ হইলে ভূপৃষ্ঠ একটি বস্তু মহাশূন্য দিকে উদয় হইব উপক্রম হইলে, তাহলে অ্যান্সারটা আসবে প্রায় 17 গুণ। আচ্ছা, এটা একটু সুন্দর করে আমরা যদি লিখি এরকম আসবে W1 সমান 17.012 ওমেগা 2। এই যে আমাদের যে ওমেগা 2 অর্থাৎ বর্তমান যে বেগ, সেই বর্তমান বেগের 17 গুণ হইলে এটা ছিটকে পড়ে যাবে। তাহলে হবে প্রায় 17 গুণ। যেটা বলতেছিলাম যে 17 ওমেগা 2, ওমেগা 2টা ছিল কি আমাদের বর্তমান বেগ, তাহলে বর্তমান বেগের 17 গুণ হলে এটা মহাশূন্যের দিকে ছিটকে যাবার উপক্রম হবে। বাকি যে অঙ্কগুলো আছে আশা করি সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে।